দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দিল নাম। গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 10। জাতিসংঘ উপত্যকার শিশুদের মর্মান্তিক পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন ফিলিস্তিনি প্রতিনিধি। আবারও মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ আটকে দিল আদালত। আমদানি পণ্যে আরোপিত শুল্ক স্থগিত। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের। 130 দিনের মেয়াদকালে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ব্যাপক সমালোচনায় বিশ্বের শীর্ষ ধনকুবের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। উপত্যকায় অব্যাহত তেল আবিবের আগ্রাসন। বুধবার গাজার দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি কাড়াকাড়ি করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তাদের উপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। হতাহতের শিকার হন নিরস্ত্র মানুষ। গাজার সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে, দুদিনের হামলায় আহত কমপক্ষে 62 জন। এই ইস্যুতে বুধবার উদ্বেগ জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনেও। গাজার বিভিন্ন অঞ্চলে চলছে ইসরায়েলি বিমান ও স্থল অভিযান। বুধবারও ভয়াবহ হামলায় 63 জন প্রাণ হারিয়েছেন। 1.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে 54,000। আহত 1,23,000-এর বেশি ফিলিস্তিনি। ত্রাণ বিতরণ কেন্দ্রে ব্যাপক হতাহত ও তীব্র বিশৃঙ্খলার দাবি অস্বীকার করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। ইসরায়েল সরকার অনুমোদিত ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থাটি জানায়, 3 দিন আগে গাজায় কার্যক্রম শুরুর পর তাদের কম্পাউন্ডে আহত হয়েছে কেবল 2 জন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানায় তারা। GHF এর দাবি, হামাস ও এর দোসররা ইচ্ছাকৃতভাবে মিথ্যা খবর ছড়িয়ে তাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। সম্প্রতি তেল আবিব ঘোষণা দেয়, গাজায় যত ধরনের সহায়তা পাঠানো হবে তা নিয়ন্ত্রণ ও বিতরণ করবে GHF। তবে শুরু থেকেই নানা বিতর্কের মুখে পড়েছে সংস্থাটি। ত্রাণ আটকে রেখে উত্তর গাজার বাসিন্দাদের কৌশলে দক্ষিণে সরিয়ে নেওয়া সহ নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি। বাস্তবতা বুঝতে শেখার আগেই গাজার শিশুরা মুখোমুখি হচ্ছে ভয়াবহ নারকীয়তার। এমন দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে মৃত্যু কামনা করেই দিন কাটছে তাদের। উপত্যকার হাজার হাজার অনাথ অসহায় শিশুর পরিণতি তুলে ধরতে গিয়ে জাতিসংঘের বৈঠকে কান্নায় ভেঙে পড়েন ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর। যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুরা কতটা বিপর্যস্ত সেই বর্ণনা উঠে এসেছে সেখানে কাজ করা এক মার্কিন চিকিৎসকের বয়ানে। গেল রোববার গাজার শিশু চিকিৎসক আলা আমির আল নাজ্জারের কোলে 9 সন্তানের পোড়া লাশের দৃশ্য কাঁদিয়েছিল সারা বিশ্বকে। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মর্মান্তিক সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর। জাতিসংঘের বৈঠকে কান্নাজড়িত কণ্ঠে মনসুর বলেন, গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পর ইসরায়েলের পৈশাচিক অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টে এ পর্যন্ত 1300 শিশু প্রাণ হারিয়েছে, আহত আরও 4000। শিশুদের মৃত্যু হচ্ছে ইসরায়েলের ছোড়া গোলার আঘাতে। গাজার মায়েরা মৃত শিশুদের বুকে আঁকড়ে চিৎকার করে কাঁদছে। তাদের জীবন রক্ষা না করতে পারায় মাপ চাইছে। এসব দেখার পরও কিছুই করতে পারছি না। কোনো মানুষের পক্ষে এই বর্বরতা কিভাবে সহ্য সম্ভব? বক্তৃতার এক পর্যায়ে ক্ষোভে টেবিলের ওপর ঘুষি মেরে বসেন 78 বছর বয়সী এই কূটনীতিক। কিছু সময়ের জন্য নিশ্চুপ থেকে নিজেকে সংযত করে আবারও বক্তব্যে ফিরে যান তিনি। যারা নিজেদের মানবতার রক্ষা কবচ হিসেবে পরিচয় দেন, তাদের এই নির্মমতা বন্ধে জোরালো অবস্থানের আহ্বান জানান মনসুর।
আমারও পরিবারে নাতি আছে, আমি জানি ওরা কতটা মূল্যবান আমার কাছে। গাজার শিশুরা এতটা যন্ত্রণা পাক তার চাই না। যারা মানবতার রক্ষা কবচ হওয়ার দাবি করে তাদের হাতেই নৃশংসতা বন্ধ হোক। বৈঠকে গাজার শিশুদের অসহনীয় পরিস্থিতি তুলে ধরেন মার্কিন ট্রমা সার্জন ডাক্তার ফিরোজ সিধওয়া, যিনি দীর্ঘ সময় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে কাজ করেছেন। নারকীয় পরিস্থিতির কারণে গাজায় যেসব শিশু বেঁচে আছে তারাও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান তিনি। গাজার প্রায় অর্ধেক শিশু এখন আত্মঘাতী। পরিবার হারিয়ে নিজে বেঁচে যাওয়ার অপরাধবোধে ভুগছে তারা। শিশুরা অভিযোগ করে, কেন তারাও বাবা মা ভাই বোনের সাথে মারা গেল না। এই কক্ষে কেউ কি 5 বছরের শিশুকে এভাবে মরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে দেখেছে? কিন্তু গাজায় আমি এই মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এদিকে গাজার চলমান আগ্রাসনের দায় উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপরই দিয়েছে ইসরায়েলের প্রতিনিধি। সব জিম্মি উদ্ধার না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গাজায় হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 13 মে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে চালানো হামলায় 49 বছর বয়সী মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। মোট 28 জনের প্রাণহানি হয়েছিল তেল আবিবের ওই অভিযানে। এর 1 সপ্তাহ পর মোহাম্মদ সিনওয়ার নিহত বলে ধারণার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু। বুধবার দেশটির পার্লামেন্ট নেসেটে এই খবর নিশ্চিত বলে জানালেন। গত 20 মাসে নিহত হামাস নেতাদের একটি তালিকাও তুলে ধরেন তিনি। তবে দলীয় প্রধানের মৃত্যু নিয়ে এখনো কিছু জানায়নি হামাস। গত বছর অক্টোবরে ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান তার ভাই ইয়াহিয়া সিনওয়ার। এরপরই সংগঠনের নেতৃত্ব পান মোহাম্মদ সিনওয়ার। পুনর্জীবনের লড়াই 600 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি। সন্ত্রাসীদের উৎখাত করেছি, হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি। দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনাওয়ার এবং মোহাম্মদ সিনাওয়ারের প্রাণ গেছে। অগণিত সন্ত্রাসীর আস্তানা ধ্বংস করেছি। ফিলাডেলফি রুট, রাফা ক্রসিং, মুরাক করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছি। হামাসের অস্ত্র সংগ্রহের নেটওয়ার্ক ভেঙে দিয়েছি। চলমান আগ্রাসনের মধ্যেই দখলকৃত পশ্চিম তীরে আরও 22টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের যৌথ উদ্যোগে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানায় দুটি মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের আওতায় পুনরায় শুরু হবে উত্তর সামারিয়ায় বসতি স্থাপন। রয়েছে জর্ডান উপত্যকার সীমান্ত বরাবর বসতি গড়ে তোলার পরিকল্পনাও। এই সিদ্ধান্তের আওতায় পূর্বে খালি করে দেয়া কিছু এলাকায় আবার শুরু করা হবে নতুন জনবসতি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিছু নির্দিষ্ট এলাকায় ডিসএঙ্গেজমেন্ট আইন বাতিলের পরই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এর ফলে সম্ভব হবে হোমেস ও সানুরের মতো এলাকায় পুনরায় বসতি স্থাপন। পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে এই পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সাথে পরমাণু আলোচনায় সমাধানের দ্বারপ্রান্তে রয়েছে তারা। ইরানের সাথে আমাদের পরমাণু আলোচনা সঠিক পথে এগোচ্ছে। আমরা স্থায়ী সমাধানের দ্বার প্রান্তে, তেহরানও স্থায়ী সমাধানে আগ্রহী। এজন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছি যে ইরানে হামলার এখন সঠিক সময় নয়। হুতির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের সানা বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সবশেষ বেসামরিক বিমানটি। হুতি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম আল মাসিরা নিশ্চিত করেছে বিষয়টি। বুধবার এয়ারপোর্টটির 4টি রানওয়ে লক্ষ্য করে 4 দফায় বোমা ফেলে তেল আবিব। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাগুলো। একদিন আগেই ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। জবাবে এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর আগেও একাধিকবার সানা বিমানবন্দরে হামলা করেছে ইসরায়েল। ধ্বংস হয় ইয়েমেনিয়া এয়ারওয়েজের আরও 3 বিমান। স্থাপনাটিকে ইয়েমেনের প্রধান বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আবারও ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত। এবার আমদানিকৃত পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেছে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। মার্কিন প্রেসিডেন্ট এখতিয়ার বহির্ভূত আচরণ করেছেন এমন মন্তব্য করেছেন বিচারকরা। যদিও কিছুক্ষণের মধ্যেই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন তুলেছেন বিচারকদের এখতিয়ার নিয়েই।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই এক গুচ্ছ নির্বাহী আদেশ আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্পের এসব পদক্ষেপের সিংহভাগ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। গেল মাসের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বিশ্ববাজারে। যদিও পরবর্তীতে বিভিন্ন দেশের সাথে আলোচনার জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। নির্ধারণ করে দেয়া হয় 90 দিনের সময়সীমা। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমাও চলছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউ ইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে। 3 বিচারকের প্যানেলে বলা হয়, নির্বাহী ক্ষমতা বলে যা ইচ্ছা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত তার এখতিয়ারের আওতায় পড়ে না বলেও জানান বিচারকরা। দ্য কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্য অনুযায়ী অন্য দেশের সাথে বাণিজ্যের বিষয়টি তত্ত্বাবধানে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দেয় মার্কিন সংবিধান, যা নির্বাহী ক্ষমতা বলেও উপেক্ষা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে ফেডারেল আদালতে এবং কিছুক্ষণের মধ্যেই সেই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। আপিল নোটিশে উল্টো এই ইস্যুতে আদালতের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প পুত্র ব্যারনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যর্থ হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন। অনেকেই বলেছিলেন প্রতিষ্ঠানটি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি, আর এজন্যই বাবা শোধ তুলছেন হার্ভার্ডের উপর। তবে এবার এ নিয়ে মুখ খুললেন ব্যারনের মা মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র। নাকচ করেন এই দাবি, বলেন প্রতিষ্ঠানটিতে কখনো আবেদনই করেনি ব্যারন। ইহুদি বিদ্বেষী ইস্যুতে প্রকাশ্যে সুপ্রাচীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তহবিল বাতিল, বিদেশি শিক্ষার্থীর ভর্তিতে নিষেধাজ্ঞার জবাবে হার্ভার্ডের একের পর এক মামলা। ডোনাল্ড ট্রাম্পের সাথে শিক্ষা প্রতিষ্ঠানটির মুখোমুখি অবস্থানে আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। গুঞ্জন ছড়িয়েছে হার্ভার্ডে ভর্তি হতে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প পুত্র ব্যারন ট্রাম্প, আর এ কারণেই প্রেসিডেন্টের কঠোর নীতির শিকার হচ্ছে প্রতিষ্ঠানটি। হার্ভার্ড গ্র্যাজুয়েট ওবামা কন্যা মালিয়ার প্রসঙ্গ টেনেও অনেকে কটাক্ষ করছেন ব্যারনকে। এ নিয়ে এবার মুখ খুললেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক নিকোলাস ক্লেমেন্স। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের খবর ছড়িয়ে পড়া গুঞ্জনকে গুজব আখ্যা দিয়েছেন মেলানিয়ার এই প্রতিনিধি। তার দাবি, হার্ভার্ডে কখনো আবেদনই করেননি ব্যারন। সম্প্রতি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন 19 বছর বয়সী ব্যারন ট্রাম্প। এখন কাটাচ্ছেন গ্রীষ্মকালীন ছুটি। 2028 সালে প্রতিষ্ঠানটির বিজনেস স্কুল থেকে স্নাতক শেষ করার কথা রয়েছে তার। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন ব্যারন, তবে শেষ পর্যন্ত সে নিজেই বেছে নেয় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়কে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দুনিয়া নাড়াচাড়া দিয়ে অবশেষে আখের গুছিয়ে ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। বুধবার এক্স বার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শীর্ষ এই ধনকুবের। বিশেষ কর্মকর্তা হিসেবে 130 দিনের স্বল্প মেয়াদ শেষ হতে যাওয়ায় এই সিদ্ধান্ত। মেয়াদকালে সরকারি খরচ বাঁচাতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বরাবরই সমালোচনার শিকার ট্রাম্প ঘনিষ্ঠ এই সহযোগী। Perhaps you've heard of it. Perhaps. Which is headed by Elon Musk, who is in the gallery tonight. মাত্র 130 দিনের ক্ষমতা, এই সংক্ষিপ্ত সময়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে মেয়াদের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সরকারি দক্ষতা বিষয়ক একটি বিভাগ প্রতিষ্ঠা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য ছিল সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে অর্থ সাশ্রয়। আর এই বিভাগেরই নেতৃত্ব পান ট্রাম্প ঘনিষ্ঠ টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের অযথা ব্যয় কমাতে গিয়ে সুনামের চেয়ে দুর্নামই বেশি করিয়েছিলেন ইলন মাস্ক। এর মধ্যে USAID সম্পর্কিত সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বিতর্কিত। বেশিরভাগ দেশে মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থার কার্যক্রম বাতিল করে মাস্ক নেতৃত্বাধীন বিভাগটি। ছাঁটাই করা হয় হাজার হাজার কর্মীকে। এক প্রকার বন্ধ হয়ে যায় বিশাল প্রকল্পটি। নজিরবিহীন তোপের মুখে পড়তে হয় টেসলা এবং স্পেস এক্স প্রধানকে।
অবশ্য এতেও ক্ষান্ত হননি ইলন মাস্ক। অপচয় কমাতে গিয়ে তার নেয়া সিদ্ধান্তে কার্যত অকার্যকর হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ভোক্তা সুরক্ষা সংস্থা সিএফপিবি। অভিযোগ রয়েছে মার্কিন রাজস্ব বিভাগ থেকে করদাতাদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, ট্রাম্প মাস্কের নেতৃত্বেই ফেডারেল সরকারের প্রায় 23 লাখের বেসামরিক কর্মীবহর থেকে ছাঁটাই করা হয় 2.5 লাখেরও বেশি কর্মীকে। কথা ছিল মার্কিন সরকারের $1 ট্রিলিয়ন খরচ কমাবেন ইলন মাস্ক। নিজের প্রতিশ্রুতির বিপরীতে ফেডারেল বাজেট থেকে মাত্র $175 বিলিয়ন কাটছাট করতে পেরেছেন ট্রাম্পের মিত্র এই থনকুবের। মাস্কের দায়িত্ব ত্যাগের পর সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের ভবিষ্যৎ কি তা এখনো অজানা। অনিক রহমান, যমুনা নিউজ। এবার চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র। বুধবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে এবং যেসব শিক্ষার্থীরা চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত বা সংবেদনশীল বিষয়ে অধ্যয়নরত তাদের ক্ষেত্রেও এই নির্দেশনা প্রযোজ্য। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাই করা হবে। এজন্য ভিসার শর্তাবলী পুনর্বিবেচনা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় 1/4 ছিল চীনা শিক্ষার্থী। গত 24 ঘন্টায় ইউক্রেনের আরও 2টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সুমি অঞ্চলের কোস্তিয়ান্তি নিভকা ও দোনেৎস্কের জেলেন পোলের দখল নিয়েছে তারা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মস্কো সহ কয়েকটি অঞ্চলে প্রায় 300 ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে পুতিন বাহিনী। বুধবার মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, মাঝরাত থেকে প্রতিহত করা হয়েছে রাজধানীর দিকে আসা 33টি ড্রোন। অন্যদিকে রাশিয়ার 3টি গুরুত্বপূর্ণ সামরিক শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলার দাবি কিয়েভের। মঙ্গলবার রাতে ইউক্রেনের বিভিন্ন স্থানে নিক্ষেপ করা হয়েছে 6টি ক্ষেপণাস্ত্র ও 88টি ড্রোন। এর মধ্যে 71টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সম্প্রতি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো ও কিয়েভ। সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে থাই এবং কম্বোডিয়া সেনাদের। প্রাণ গেছে কম্বোডিয়া সেনাবাহিনীর এক সদস্যের। বুধবার স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুদেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চল প্রিয়া বিহার ঘিরে শুরু হয় গোলাগুলির ঘটনাটি। থাইল্যান্ডের দাবি, চুক্তি ভেঙে বিতর্কিত এলাকাটিতে প্রবেশ করে কম্বোডিয়ান সেনারা। কথা বলতে গেলে থাই সেনাদের লক্ষ্য করে গুলি চালায় তারা। জবাবে পাল্টা গুলি ছুড়ে থাই সেনারাও। অঞ্চলটির প্রায় 1000 বছরের পুরনো হিন্দু মন্দির ঘিরে বহুদিন ধরেই সংঘাত বিরাজমান দুই প্রতিবেশীর। এর আগেও 2011 সালে অঞ্চলটিতে ভয়াবহ সংঘর্ষে জড়ায় দুই প্রতিবেশীর সীমান্তরক্ষীরা। 4 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি টহল বিমান। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:45টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় পোহাং শহরে একটি সামরিক ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় আকাশযানটি। এক পর্যায়ে আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা। এখনও উদ্ধার করা যায়নি বিমানটিতে থাকা 4 আরোহীকে। জানা যায়নি দুর্ঘটনার কারণও। তদন্ত করছে কর্তৃপক্ষ। পাখির চোখে দৃশ্য ধারণ করতে যেয়ে খোদ পাখিরই ধাওয়া খেল ড্রোন। মজারই ঘটনা তুরস্কের ইস্তাম্বুল শহরের। বুধবার ড্রোনে ইস্তাম্বুল শহরের ভিডিও ধারণ করার সময় একটি গাংচিলের নজরের আসে মানবহীন উড়োযানটি। কৌতূহলী গাংচিল কিছু না বুঝেই পিছু নেয় সেই ড্রোনটির। ধাওয়া করার মুহূর্ত রেকর্ড হয় ড্রোনের ক্যামেরায়। সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে গাংচিলের ড্রোনের পিছু পিছু ছোটার দৃশ্যটি।